হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমরা আজকে এসএসসি গ্রুপ সি এবং ডি এর 13 নাম্বার প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি। ঠিক আছে? সামনেই তোমাদের পরীক্ষা, আর বেশি দিন সময় নেই। তো ভালো করে যাতে তোমরা সবার প্র্যাকটিস হয়, এইজন্য আমরা একটু ভালো লেভেলের কোশ্চেন নিয়ে আমরা এসেছি। ওকে? চলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে? 40 জন ছাত্রের গড় বয়স 30 বছর। তাদের মধ্যে 25 জন ছাত্রের গড় বয়স 36 বছর। বাকি ছাত্রদের গড় বয়স কত? আমরা ডেভিয়েশন পদ্ধতিতে করব। দেখো 40 জন ছাত্রের গড় বয়স 30 বলে দিয়েছে। তার মধ্যে 25 জন ছাত্রের গড় বয়স 36 বলে দিয়েছে। তাহলে বাকি কত থাকে? 40 এর মধ্যে 25 আমাদের হয়ে গেছে। তাহলে বাকি আমাদের 15 জন থাকে। 15 জনের কত গড় বয়স আমাকে এটা বের করতে হবে। আচ্ছা দেখো, 40 জনের গড় বয়স 30 বছর, 25 জনের 36 বছর। সবার থেকে এই 25 জনের গড় কত বেশি? 6 বেশি। তাহলে 25 জনের গড়ে যদি 6 বেশি হয়, 25 জনের গড়ে যদি 6 বেশি হয়, তাহলে 25 জনের সমষ্টিতে কত বেশি হবে? 25 ইন্টু 6 বেশি হবে। তাহলে 6 25 কত? 150। 150 আমার 25 জনের সমষ্টিতে বেশি আছে। তাহলে যদি আমি সবার গড় কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে এই 150 যে আমার নাম্বারটা বেরোলো 150 বছর, সেটা ওই 15 জনের সমষ্টিতে কম হবে। তোমাদের একটা গ্রুপে তোমাদের সবার কাছে একটা গড়ে কিছু টাকা আছে। কিছু সংখ্যকের মধ্যে ধরো 50 টাকা যদি বেশি থাকে, তাহলে ওই 50 টাকাটা বাকি যে সংখ্যার মেম্বার আছে তাদের সমষ্টিতে কম হবে। তাহলেই তো ব্যালেন্স থাকবে। এবারে এই যে 150 বছর আমার 25 জনের সমষ্টিতে বেশি আছে, এই 150 নাম্বার 15 জনের সমষ্টিতে আমার কমাতে হবে। ওকে? সবার গড় কত? 30। তাহলে 15 জনেরও গড় কত আমাদের? 30 হবে। কিন্তু যেহেতু 150 আমার একটা গ্রুপে বেশি আছে, এইজন্য 150টা 15 জনের গড়ে আমার কমাতে হবে। আচ্ছা 150 যদি 15 জনের গড়ে কমাতে চাই, তাহলে প্রত্যেকের মাথা পিছু কত করে কমবে? 150 মাইনাস 15 কমবে। 15 জনের সমষ্টিতে 150 কমাতে হবে। তাহলে গড়ে কত কমাবো? 1500 মানে 150 বাই 15 কাটলে 10। তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হবে? 20। 20 মানে কোনটা আমাদের? এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, একজন ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত 7:5। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% কমানো হয় এবং নতুন সঞ্চয় 8,500 টাকা হয়, তার প্রাথমিক আয় তাহলে কত হবে? আচ্ছা, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস ৩ টে জিনিস হয়। ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে আমরা সেভিংস পাই। ওকে? আচ্ছা, ইনকাম এখানে বলেছি ইনকাম 7 আর এক্সপেন্ডিচার 5, 7:5 অনুপাতে আছে। ওকে? যেহেতু আমার এখানে পার্সেন্টেজের অঙ্ক, আমরা ধরে নিচ্ছি ইনকাম করছে সে 700 টাকা, ব্যয় করছে সে 500 টাকা। তাহলে সঞ্চয় কত করবে? মাইনাস করে দিই 200 টাকা তার সঞ্চয়। হয়ে গেল? এবার বলেছে তার আয় 25% বৃদ্ধি পেয়েছে। 700 র মধ্যে 25% বৃদ্ধি পেয়েছে। 700 র 25% কত? 700 বাই 4। 4 একে 4, 30। 4 7 28, 20, 4 5 20। 175 আয় তার বেড়েছে। তাহলে এখন আয় কত হয়েছে? 5 7 8। 875 টাকা এখন তার আয় হয়েছে। ব্যয় কত? ব্যয় আমার 10% কমেছে। 500 টাকা 10% 50 টাকা। তাহলে 50 টাকা কমেছে, মানে ব্যয় আমার 450 টাকা হয়েছে। তাহলে সঞ্চয় কত করে? 850 টাকা আয়, সাড়ে 850 বললাম কেন? 875 টাকা আয়, 450 টাকা তার ব্যয়। তাহলে সঞ্চয় কত? 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 4 থেকে 4, 8 থেকে 4 বাদ দিলে 4। 425 টাকা এখন তার সঞ্চয়। দেখো, এখন তার নতুন সঞ্চয় 425 ইউনিট টাকা। আর কোশ্চেনে বলেছে এখন তার সঞ্চয় 8,500 টাকা। তাহলে বলতে পারি 425 ইউনিট, এর ভ্যালু 8,500 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8,500 বাই 425। আচ্ছা 425 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 1, 2 দুগুণে 4, 1 এ 5, 4 দুগুণে 8। পুরোটা 2 বার মানে 20 বারে কেটে যায়। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 20 টাকা। তাহলে তার প্রাথমিক আয় কত? প্রাথমিক তার আয় ছিল 700 ইউনিট টাকা। তাহলে 700 এর ভ্যালু কত? 7 দুগুণে 14, দুটো 0 আর ওই একটা 0, তিনটে 0। 14,000 টাকা তার প্রাথমিক আয়, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, 25টি ফলের গড় হলো 20। প্রথম 12টি ফলের গড় 15, শেষ 12টি ফলের গড় 18 হলে 13তম ফলটির মান কত? দেখো, এটাও আমরা ডেভিয়েশন পদ্ধতিতে করব। হ্যাঁ? দেখো তোমরা ডিটেইলসেও করতে পারো। আমি একবার বলে দিচ্ছি দেখো, 25টা ফলের গড় 20, 12টা ফলের গড় 15 আর শেষ 12টা ফলের গড় কত? 18। দেখো তোমরা যদি ডিটেইলসে করতে চাও, তাহলে 25টা ফলের গড় আমার 20। তাহলে 25টা ফলের সমষ্টি কত? 25 ইন্টু 20। 12টা ফলের গড় 15, তাহলে 12টা ফলের সমষ্টি 12 ইন্টু 15। লাস্ট 12টা ফলের গড় আমার 18, তাহলে 12টা ফলের সমষ্টি এটা। এই দুটোকে যদি তুমি যোগ করো, তাহলে 24টা ফলের আমি সমষ্টি পাবো।
আর এখানে আমার 25টা ফলের সমষ্টি আছে। তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করে দিই, ওই একটা ফলের মান পাবো যেটা আমার 13তম ফল। এটা ডিটেইলসে করা। কিন্তু আমরা এত বড় তো গুণ করব না। এজন্য আমরা এই পদ্ধতিটাকে ইগনোর করি। আমরা ডেভিয়েশনে কাজ করব। সবার, সবার গড় কত? 20। তার থেকে প্রথম 12টার গড় কত কম? 5 কম। 12টা ফলের গড়ে 5 কমেছে। তাহলে 12টা ফলের সমষ্টিতে 5 বরং 60 কমবে। 12টা ফলের সমষ্টিতে 20 থেকে 18 2 কম। 12টা ফলের গড়ে 2 কম। তাহলে 12টা ফলের সমষ্টিতে 12 দুগুণে 24 কম হবে। তাহলে মোট এই 24টা ফলের সমষ্টিতে কত কম পাচ্ছি? 84 আমি কম পাচ্ছি। তাহলে সবার টোটাল আমি যদি 25টা ফলের গড়কে কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে 24টা ফলের সমষ্টিতে যে 84 আমি কম পেয়েছি, সেটা ওই আরেকটা যে ফল আছে 13তম যে ফলটা, তার মধ্যে এই 84 নাম্বার বেশি করতে হবে। তাহলেই আমার ব্যালেন্স থাকবে। সবার গড় কত? 20। তাহলে 13তম ফলটির মানও 20 হওয়ার কথা। কিন্তু যেহেতু 84 এর মধ্যে কম আছে, ওদিকে তাহলে যোগ হবে। তাহলে 8, 9, 10 104 হচ্ছে 13 নাম্বার ফলটি, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওই ডিটেইলসে করলেও তোমাদের 104ই বেরোতো। ওকে? কেউ যদি করতে চাও ডিটেইলসে করে আমাকে কমেন্টে জানিও যে 104 বেরিয়েছে কি বেরিয়েনি। ওকে? নেক্সট। পি আর এর চেয়ে 30% বেশি, কিউ এর চেয়ে 60% বেশি। তাহলে আর ও কিউ এর অনুপাত কত? ওকে? পি এর সাথে আর এর সম্পর্ক, আবার পি এর সাথেও কিউ এর সম্পর্ক। আচ্ছা 30% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 3/10। তাহলে পি আর এর চেয়ে 3/10 বেশি। তার মানে আর যদি 10 হয়, তার মধ্যে 3 বেশি পি, মানে পি হচ্ছে 13। আচ্ছা এবার পরেরটাকে এপ্লাই করব যে পি কিউ এর থেকে 60% বেশি। 60% মানে 3/5। তাহলে পি কিউ এর থেকে 60% বেশি মানে 3/5 অংশ বেশি। তাহলে কিউ যদি 5 হয়, পি 5 এর মধ্যে 3 বেশি মানে 8 হবে। এটা তাদের রেশিও। একটা অঙ্কে পি এর মান আমার সেম থাকবে। তাহলে এখানে সেম নেই। 8 আর 13 আছে। তাহলে 8 আর 13 কে সেম কি করে করব? 13 কে 8 দিয়ে গুণ করব আর 8 কে আমি 13 দিয়ে গুণ করব। আচ্ছা 13 গুণ 8 আর 13 গুণ 8 সেম হবে। আমি এটা গুণটা করছি না। কেন করছি না? কারণ আমাকে পি এর কোনো সম্পর্কই জানতে চায়নি। আমাকে বলেছে আর এবং কিউ এর অনুপাত। তাহলে শুধু 8 টাকে আমি আর এর সাথে গুণ করছি। 8 10 এ 80 আর এই 13 টাকে 5 এর সাথে গুণ করব। 5 তেরং 65। এই যে R/Q আমার এটার মান জানতে চেয়েছে। আর ও কিউ এর অনুপাত। 5 16 80, 5 তেরং 65। তাহলে 16:13 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে বি অপশনটা সঠিক উত্তর। এবার কেউ যদি ভাবে যে না আমি পি এর মানটা বের করব, আমার কাজে লাগবে, তাহলে করো। 13 কে 8 দিয়ে গুণ। 3 8 24, 2 8 1 8 9 10 104। 13 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 104 হয়। কিন্তু এই ডেটাটা আমার কোনো কাজে লাগছে না। এজন্য আমি এটা বের করব না। আমার শুধু সমান করা নিয়ে কথা। যে পিটা আমার সমান হচ্ছে নাকি। এবার তুমি দেখেই বুঝতে পারছো 8 কে 13 দিয়ে গুণ করা, 13 কে 8 দিয়ে গুণ করলে সমানই হবে। এজন্য ওটার আমার কোনো কাজে লাগছে না। ওকে? নেক্সট। 20% এবং 30% পর ছাড় দেওয়া হলে এটি একটি একক ছাড়ের সমতুল্য কত শতাংশ হবে? মানে কোন জিনিসের উপর তোমাকে প্রথমে 20% ছাড় দিয়েছে, পরে 30% ছাড় দিয়েছে। তার এর একক সমতুল্য ছাড় কত? দুটো পরপর ছাড় দিলে তার একক সমতুল্য ছাড় কি হয়? একটা ছাড় x আরেকটা ছাড় y হলে এদের সমতুল্য ছাড় x প্লাস y মাইনাস xy/100%। তাহলে এখানে একটা 20% ছাড় দিয়েছে, একটা 30% ছাড় দিয়েছে। তাহলে এর সমতুল্য ছাড় 20 প্লাস 30 মাইনাস 20 ইন্টু 30/100। 0 0 0 0। 30 আর 20 তে কত? 50 মাইনাস 3 দুগুণে 6 মানে 44%। তাহলে একক সমতুল্য ছাড় কত? 44%। এই অপশনটা কারেক্ট অ্যান্সার হলো। ওকে? নেক্সট। একজন ফল বিক্রেতা 11টি আপেল 10 টাকায় কিনলেন ও 10টি আপেল 11 টাকায় বিক্রি করলেন। তিনি কত শতাংশ লাভ বা ক্ষতি করেছেন? আচ্ছা 11টা আপেল কিনেছেন। 11টা আপেলের কস্ট প্রাইস কত? 10 টাকা। আর 10টা আপেল বিক্রি করেছে। 10টা আপেলের সেলিং প্রাইস কত? 11 টাকা। দেখো আমরা যখন লাভ বা ক্ষতি বিক্রি করি, আমি কিভাবে বিক্রি করি? যতগুলো জিনিস আমি কিনি ততগুলোই বিক্রি করি। তারপরে দেখি যে কিনেছি কত টাকায়, বিক্রি করেছি কত টাকায়, কত লাভ হয়েছে, কত ক্ষতি হয়েছে। ওকে? কিন্তু এখানে আমি 11 টা কিনছি, 10 টা বিক্রি করছি। তাহলে এরকম অঙ্কে আমার খুব গন্ডগোল হবে। যে কটা কিনেছি, কটা বিক্রি করেছি, আমার একটার ক্রয় মূল্য বের করতে হবে, একটার বিক্রয় মূল্য বের করতে হবে, অনেক ঝামেলা। আমি চেষ্টা করব যে সমসংখ্যক কিনবো, সমসংখ্যক বিক্রি করব। মানে যতগুলো কিনবো ততগুলোই বিক্রি করব। তাহলে বলো তুমি 11 আর 10 কে কি করে আমরা সমান করব? 11 আর 10 এর লসাগু কত? 110। তাহলে 2 জায়গাতেই যদি আমি বের করতে পারি যে 110 টা কিনেছি আর 110 টা বিক্রি করেছি, তাহলে আমার একটুখানি সোজা। তাহলে 11 কে 110 কি করে করব? এটাকে 10 দিয়ে গুণ করব। আর 10 কে কি করব? এটাকে 11 দিয়ে গুণ করব।
এটাকে লিখছি কত 11 ইন্টু 10, 110টার কস্ট প্রাইস কত 10 ইন্টু 10 100 টাকা। এটাকে করছি 10 ইন্টু 11, 110টা সেলিং প্রাইস কত 11 11 121 টাকা। সম পরিমাণ জিনিস কিনেছি 100 টাকায়, সম পরিমাণ জিনিস বিক্রি করেছি 121 টাকায়। 100 টাকায় আমি যেই জিনিসটা কিনেছি সেটাকে আমি বিক্রি করেছি 121 টাকায়। আমার লাভ হয়েছে কত টাকা 21 টাকা। আর 100 এর মধ্যে 21 টাকা মানে 21% প্রফিট, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, একটি অর্থরাশি সরল সুদের একই হারে 5 বছরে 9,000 টাকা এবং 8 বছরে 12,000 টাকা হয়, তাহলে সুদের হার কত? দেখো 8 বছরে একটা টাকা সুদে আসলে 12,000 টাকা হয়েছে, 5 বছরে একটা টাকা সুদে আসলে 9,000 টাকা হয়েছে। তাহলে যদি আমি এই সুদে আসল থেকে এই সুদে আসলটা মাইনাস করি, তাহলে কি পাচ্ছি 8 বছরের সুদ আসল থেকে 5 বছরের সুদ আসল বাদ দিলে 3 বছরের সুদ পাই, মানে 3 বছরের ইন্টারেস্ট পাই, যেটা কত 3,000 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত আমার 1,000 টাকা। তাহলে 1 বছরে যদি 1,000 টাকা সুদ পাই, আমরা 5 বছরেরটাও বের করতে পারি, 8 বছরটাও বের করতে পারি। আমি 5 এরটাই বের করছি। 5 বছরের ইন্টারেস্ট কত 5,000 টাকা। এইবার 5 বছরের সুদে আসলে আমি 9,000 টাকা পাচ্ছি। আর 5 বছরে শুধু সুদ আমার 5,000 টাকা। তাহলে আসল ক হাজার টাকা মাইনাস করো 4,000 টাকা আমার আসল। 4,000 টাকাটা হচ্ছে আমার প্রিন্সিপাল। 4,000 টাকার মধ্যে আমি বছরে 1,000 টাকা সুদ পাচ্ছি। 4,000 টাকার উপরে বছরে আমি 1,000 টাকা সুদ পাচ্ছি। তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি? ইন্টারেস্ট বাই আমার প্রিন্সিপাল ইনটু আমার 100%। 3টে 0, 3টে 0, 4 25 100। তাহলে বছরে আমি 25% সুদ পাচ্ছি। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন সংখ্যাটি সম্পূর্ণভাবে 9 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? মানে এই যে নিচে 4টে অপশন আছে তার মধ্যে কোনটা আমাদের 9 দ্বারাও বিভাজ্য এবং 11 দ্বারাও বিভাজ্য? আমরা অপশন টেস্ট করব। সবার আগে কি দেখব 9 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যায়। তারপরে দেখব কোন সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায়। ওকে? আচ্ছা, প্রথম সংখ্যাটা দেখি কি আছে 6 4 3 5। এদের আমরা কি করব ডিজিটাল সাম করব। মানে প্রত্যেকটা অঙ্কের সমষ্টি করব। অঙ্কের সমষ্টি যদি 9 এর গুণিতক হয় তার মানে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। করি 6 আর 4 এ 10 আর 3 এ কত 13 আর 5 এ কত 18। তাহলে এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হতে পারে। পরেরটা চেক করি 7 আর 4 এ কত 11 12 13। তাহলে এটা আমাদের ভাগ যাচ্ছে না 9 দিয়ে। তারপরেরটা 9 আর 1 এ 10 16। এটাও যাচ্ছে না 9 দিয়ে। তারপরে 7 আর 3 এ 10 12 আর 5 এ কত 17। এটাও 9 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে 3টে অপশনই 9 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। এটাই আমাদের 9 দ্বারা তো ভাগ যাচ্ছে, 11 দ্বারাও ভাগ যাবেই যাবে। কারণ বাকি 3টে তো 9 দ্বারাই ভাগ যাচ্ছে না। ওকে? নেক্সট 40640। প্রথমে এটাকে ভাগ করব কত 5 দিয়ে। আচ্ছা, যেখানে যেখানে ভাগ আছে দেখো সিম্পলিফিকেশন এর ক্ষেত্রে তোমার উচিত কি ফার্স্টে এটাকে 5 দিয়ে ভাগ করব, যেটা অ্যান্সার বেরোবে, ধরো এক্স অ্যান্সার বেরোলো তাকে 64 দিয়ে ভাগ করব। এটা সিম্পলিফিকেশনের সূত্র। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ভাগ বাদ দিয়ে আর কোনো ইকুয়েশন নেই। এখানে ভাগ বাদ দিয়ে কোনো ইকুয়েশন নেই। তাহলে ভাগের জায়গায় আমি গুণ করে উল্টে দিতে পারি। গুণ 1/5 গুণ 1/64 হলো। 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 আটা 40, 5 একে 5, 5 দুগুণে 10, 40, 5 আটা 40। এবার 8 দিয়ে কাটি, 8 আটা 64, 8 দিয়ে। 8 একে 8 0, 8 একে 8 48, 6 আটা 48। আবার 8 দিয়ে, আচ্ছা এবার আর 8 দিয়ে করার দরকার নেই। 1016/8। আচ্ছা, এর যে ভ্যালু যে অ্যান্সারটা বেরোবে সেটা এই 4টের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তার মানে বলতে পারি এই 8টাকে যদি এদিকে নিয়ে যাই, মানে 8 এর সাথে যদি আমি অ্যান্সারটাকে গুণ করি তাহলে আমি 1016 পাবো। এইবার আমি একটুখানি ইউনিট ডিজিটের কনসেপ্ট এপ্লাই করব। যে এই যে সংখ্যাটা বেরোবে তার ইউনিট ডিজিট যেটা বেরোবে তার সাথে 8 গুণ করলে ইউনিট ডিজিট 6 আসার কথা। এবার করে দেখি, প্রথমটাকে যদি 8 দিয়ে গুণ করি 5 আটা 40, ইউনিট ডিজিট 0 হবে। হবে না। পরেরটাকে 8 দিয়ে গুণ করলে 7 আটা 56, ইউনিট ডিজিট 6 হচ্ছে, এটা হতে পারে। তারপরেরটাকে 8 দিয়ে গুণ করলে 5 আটা 40, 0 হবে না। তারপরটাকে 8 দিয়ে গুণ করলে 8 আটা 64, 4 হবে না। তাহলে একমাত্র বি নাম্বার অপশনটাই হতে পারে। তাহলে আমি আর ভাগটা করলাম না। ঠিক আছে? বুঝতে পারলে? আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোয়েশ্চেন। যদি বর্তমান জনসংখ্যা একক, দশক, শতক, হাজার, লাখ 12 লাখ হয় এবং জনসংখ্যা বৃদ্ধির হার 4%, তবে 2 বছরের পরে একটি শহরের জনসংখ্যা কত হবে? মানে একটা শহরের ধরো বর্তমান জনসংখ্যা 12 লাখ। প্রতি বছর 4% করে জনসংখ্যা বাড়ছে। ঠিক আছে? তাহলে 2 বছরের পরে জনসংখ্যা কত হবে? দেখো 12 লাখ হচ্ছে এখনকার জনসংখ্যা। এটা। এরপরে ১ বছর পরে 4% বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা। তাহলে এই জনসংখ্যার 104% জনসংখ্যা হবে।
হয়ে গেল। এরপরে এরপরে আবার তারপরের বছর মানে এটা প্রথম বছর পর হলো। ২ বছর পরে কি? এর থেকে ৪% জনসংখ্যা বৃদ্ধি হবে। তাহলে এর ১০৪% বৃদ্ধি পাবে। মানে ৪% বৃদ্ধি পাবে, ১০৪% হবে। ক্লিয়ার? এখন যে জনসংখ্যা তার উপর ৪% বেড়েছে। তার মানে এখনকার জনসংখ্যার ১০৪% সামনের বছর হবে। আবার সামনের বছর যে জনসংখ্যা তার ৪% বেড়েছে দ্বিতীয় বছরে। তাহলে সামনের বছরের ১০৪% হবে। ১ টা ২ টো ৩ টে ৪ টে, ১ টা ২ টো ৩ টে ৪ টে। তাহলে অ্যান্সার ১২০ ইন্টু ১০৪ ইন্টু ১০৪। ওকে? আচ্ছা এবার একটুখানি আমরা দেখি চেষ্টা করে কোনো ইউনিট ডিজিট দিয়ে কিছু হয় নাকি। দেখো এটার তো লাস্টে 0 আছে, 0 টাকে তুমি বাদ দাও। 0 টাকে তুমি লাস্টে ১০ দিয়ে গুণ করো। এদের ইউনিট ডিজিট গুণ করি। ৪ ৪ ১৬, ৬ দুগুণি ১২। তাহলে লাস্টে যে 0 তার আগের সংখ্যাটা ২ হবে। বুঝলে? ভালো করে বুঝবে। আমি ধরো ৫০ এর সাথে আমি ৪৬ গুণ করছি। ঠিক আছে? ৪৬ টা একটুখানি বড় মানে আলাদা সংখ্যা গেল। ৪৩ গুণ করছি। তাহলে লাস্টে তো 0 হবেই। আর এখানে ৩ ৫ ১৫ লাস্টের আগে ৫ হবে। সেটাই বলছি। লাস্টের ডিজিট এখানটা 0 আছে 0 হবেই। তার আগের সংখ্যাটা কি করে বের করব? এখানে ৪ আছে, এখানে ৪ আছে। ৪ ৪ ১৬, ৬ দুগুণি ১২। তাহলে ২ হবে লাস্টে 0। তাহলে 0 র আগে ২। লাস্টে 0 আছে তার আগে ২ কোথায় আছে? ১ নাম্বার অপশনে আছে। তাহলে ওটা কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার আছে। ঠিক আছে? ওকে। চলো তাহলে যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট করতে পারো। আর নেক্সট ক্লাসে আমি এটা একটু ভালো করে বুঝিয়ে দেব। কিন্তু এত বড় গুণ করার দরকার নেই আমাদের। ঠিক আছে? অ্যান্সার আসবে কোনটা? ১২,৯৭,৯২০। ঠিক আছে? চলো। তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একটুখানি লাইক করে দাও। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।